আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপে অংশ দিচ্ছে বাংলাদেশ। জুলাই গণহত্যার বিচার করে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ, উপদেষ্টা নাহিদ। ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, সবাইকে মাস্ক পরার পরামর্শ। দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকি চুষবো, রিজভী। বিডিআর হত্যাকাণ্ড সহ গুম খুনে জড়িতদের বিচার দাবি সাবেক সামরিক কর্মকর্তাদের। তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে, বাণিজ্য উপদেষ্টা। পুলিশ কমিশন গঠন, র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকালে মানবাধিকার পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সংস্থাটি। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আগামী বছর জেনেভায় নিযুক্ত তার স্থায়ী প্রতিনিধি দ্বারা দায়িত্ব পালন করবে। এই পরিষদের ব্যুরোটি জাতিসংঘের ৫টি আঞ্চলিক গ্রুপের প্রতিটি থেকে একজন প্রেসিডেন্ট এবং ৪ জন ভাইস প্রেসিডেন্ট নিয়ে গঠিত। ১১তম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ হতে যাচ্ছে আগামী ১১ ও ১২ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের হাইওয়ে এই সংলাপটি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এতে বলা হয়, ওই সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। উল্লেখ্য, এই সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। জুলাই গণহত্যার বিচার করে বাংলাদেশ বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই গণহত্যার বিচার হোক। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে এই গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দপ্তরে তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাতের শুরুতে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তৈরি করা ভিডিও জুলাই অনির্বাণ জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলকে দেখানো হয়। রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই অবস্থায় বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংবেদনশীল ব্যক্তিকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এই তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ জন কমিশনারও নিয়োগ পেয়েছেন। নতুন ২ কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলছেন, বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা আমলকি চুষবো। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, মুসলিম বিদ্বেষ রাজনীতি করে, এটা সবাই জানে। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির মতো কথা বলে, তখন বোঝা যায় রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদদের গোড়াও এক জায়গায়। ভারতের এক নেতা বলছেন, এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের তো উদ্দেশ্য খারাপ। একটা স্বাধীন সার্বভৌম দেশের একটি অংশ আপনারা দাবি করবেন।
বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, মেজর সিনহা হত্যা সহ বিগত সরকারের সময় বিভিন্ন গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে যারা জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তারা। সেই সঙ্গে বিভিন্ন সময়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর চাকরিচ্যুত প্রায় ১,০০০ সদস্যকে যাদের চাকরির বয়স রয়েছে তাদেরকে পুনর্বহালের দাবিও করেন তারা। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সংগঠন জাস্টিস ফর কমরেডস এর পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মেজর অবসরপ্রাপ্ত শাকিল নেওয়াজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান কাজল, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম পাইকদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মেহেদী হাসান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শাহানুর রহমান, কর্নেল শামস ও সেনা সদস্য নাইমুল ইসলাম প্রমুখ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে, তাই আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না। আর আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে। আজ মঙ্গলবার ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে প্রাইজ গিভিং সেরেমনি অফ ইআরএফ রান ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ বশির উদ্দিন বলেন, গত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এর মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ একটি। টিসিবির সারা দেশের অফিস ১৬টি, যেখানে কর্মকর্তা কর্মচারী মাত্র ১৪২ জন। এই ১৪২ জনের জন্য বরাদ্দ ১১,৫০০ কোটি টাকা। এর মধ্যে সরকার বতুর্কি দেয় ৪,০০০ কোটি টাকা। তিনি বলেন, গত ১৫ বছরে যে ক্ষতিটা আমাদের হয়েছে তা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে। এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে প্রদান করে পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে ইতোমধ্যেই সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে দেওয়া হয়েছে সুপারিশ। এতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করারও সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছে, সাংবাদিকদের সাথে কথা বলেছে, অনেকের সাথে কথা বলেছে। জনগণের সাথে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে। উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে। আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও। সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত। মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি। আমাদের আগামীকাল দুপুর ২টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।